টাইম ভারতের মাটিতে 1 পয়েন্ট পাওয়া খারাপ কিছু না, কিন্তু যারা ম্যাচটা দেখেছি তাদের মনে তো অবশ্যই একটা প্রশ্ন আসার কথা, কেমনে বাংলাদেশ এই ম্যাচটা আসলে ড্র করবে। বাংলাদেশ ভারতকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু ফিনিশিং অভাবে পাঁচটা ক্লিয়ার চান্স নেই। জনি, হৃদয়, ইমন সবাই গোল করতে পারত। নট অনলি জনি, হৃদয়, ইমন, তারা তো ফার্স্ট হাফে তো চান্স মিস করছে, তার পাশাপাশি সেকেন্ড হাফে রাকিবও চাইলে গোলটা, রাকিবও চাইলে সেই যে সুযোগগুলো পাইছে সেখান থেকে সে চাইলে গোল কনভার্ট করতে পারত, কিন্তু আমাদের প্লেয়ারদের ডিসিশনের যে বড় একটা অভাব, তারা যে ডিসিশন নিতে পারে না, বল পাইলে তাদের মাথায় কি যে চাপে আমি আসলে এটা জানি না। আমি আজ পর্যন্ত খেলা দেখলাম, এটা আসলে জানি না আমাদের প্লেয়ারদের মাথায় যে কি যে চাপে। আর এদিক থেকে বলতে কালকে ফাহিম ওয়াজ গুড, ফয়সাল আহমেদ ফাহিম ওয়াজ গুড। ও যে 7-8 মিনিট নামছে, ওখানের মধ্যে একটা সে বিগ চান্স পেয়েছে, সে সেটাকে কনভার্ট করতে চেয়েছে, কিন্তু ভাগ্য খারাপ, সে সেটাকে কনভার্ট করতে পারেনি। কিন্তু কালকে মোটামুটি আমাদের প্লেয়াররা মোটামুটি অন্যান্য দিনের তুলনায় ফাম্বল করে নিতাম, ওটার জন্যই কালকে আমরা মোটামুটি একটা ভালো একটা, কালকে চাইলে আমরা ইতিহাস করতে পারতাম। ইয়েস, ইতিহাস আমাদের হাতছাড়া হয়েছে, কালকে আমরা ভারতকে হারাইতে পারিনি। কিন্তু হামজা আসার পরে যে এই ধরনের পারফরমেন্স আশা করবো এটা আসলে নিশ্চিত ছিল। হামজা কেন্দ্রিক এখন আমাদের ফুটবলকে আসলে নিয়ে আসতে হবে। হামজা কালকে ওয়াজ টু গুড। হামজা আসলে একজন আনক্যাপ্ট লিডার বলে যে তাকে, তিনি হয়তো লিডার ক্যাপ্টেন আর্মবেড পড়া ছিলেন না, কিন্তু কালকে তিনি ক্যাপ্টেনের মতো হচ্ছে পুরো প্লেয়ারদের কাছে ইনস্ট্রাকশন দিচ্ছেন কে কোন দিকে যাবে, মিতুল কোন কাকে বল দিবে, এটসেট্রা সব কিছু। এটা আর কি। ডিফেন্স, হামজা চৌধুরী সুনীল ছেত্রীকে নিজের পকেটের মধ্যে রেখেছেন, ভারতের সবচেয়ে বড় তারকাকে একদম নিশ্চয় করে দিয়েছেন। একজন আনক্যাপ্ট লিডার তিনি, কারণ তিনি কালকে পুরো ম্যাচটাতে আনক্যাপ্ট লিডারের মতো কাজ করছেন। হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ড আছে রহমত মিয়ার কাছে, কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল কিন্তু হামজা চৌধুরীর কাছে। হামজা চৌধুরী কালকে নট অনলি সুনীল ছেত্রীকে পকেটে রাখছেন, তিনি তার পাশাপাশি লিস্টন কোলাসোকে ওয়ান কিংডম নিশ্চয় করে দিয়েছেন। ইয়েস, লিস্টন কোলাসো ফার্স্ট হাফে নিশ্চয় ছিলেন প্রথম 10 মিনিট, অত তবু ইনজুর্ড হওয়ার আগ পর্যন্ত সেই পজিশনে ছিল শাকিলা আত্তপু তো কালকে অনেকটা ভালো একটা ম্যাচ গিয়েছে শাকিলা আত্তপুর জন্য। কালকে শাকিলা আত্তপু লিস্টন কোলাসোকে হচ্ছে নিশ্চয় করে রাখছিল, প্রথম নিশ্চয় করে রাখেন, উনি একজন নিশ্চয় করে রাখেন। আর সেকেন্ড অফ হচ্ছে হামজা চৌধুরী। কেমনে হামজা চৌধুরী যখন 47 মিনিট হচ্ছে ম্যাচ শুরু হয়েছে, সেকেন্ড হাফে শুরু হয়েছে, 47 মিনিটে লিস্টন কোলাসো কিন্তু বল নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় লিস্টন কোলাসোকে এর পিছন থেকে এসে হামজা চৌধুরী একটা ক্লিন ফাউল করেন, ক্লিন ট্যাকল করেন, যার জন্য হচ্ছে বাংলাদেশ ওই জায়গাতে বাংলাদেশ কোনো হচ্ছে গোল ক্যান্সেল করেনি। কারণ কালকের ম্যাচটা আসলে রহমত মিয়ার জন্য ভাই খুবই খারাপ গেছে। রহমত মিয়া ওয়াজ গুড, হ্যাঁ রহমত মিয়া অবশ্যই আমাদের ভালো একদম সেন্টার ব্যাক, কিন্তু কালকে ম্যাচটা ভাই রহমত মিয়ার জন্য ভালো যায়নি। কারণ কালকে রহমত মিয়া ভাই মনে হচ্ছে ওনার হচ্ছে ফিটনেস ইস্যু আছে, ইন মাই অপিনিয়ন। আমি তো জানি না ওনাকে আদৌ আছে নাকি, কিন্তু আমার মনে হচ্ছে ওনার ফিটনেস ইস্যু আছে, কারণ উনি কালকে ভাই রান মেক করতে পারতেছিল না। কালকে ভাগ্যে হামজা চৌধুরী ছিলেন, ওটার জন্যই কালকে আমরা লিস্টন কোলাসো কর্তৃক ধ্বংস হয়নি। কালকে লিস্টন কোলাসো, তো আমি লিস্টন কোলাসোর কথা কেন বলছি, কারণ এই লিস্টন কোলাসোই কিন্তু এই বসুন্ধরা কিংসকে কিন্তু নাকানি চুবানি খাওয়াইছিল, এটা কিন্তু সবার মনে থাকার কথা। কারণ ও একাই মোহনবাগানে হয়ে হ্যাট্রিক করছিল আমাদের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, ওটার জন্য আমি লিস্টন কোলাসোকে নিয়ে এত ইয়ে করছি। অনেকে তো আমাকে বলতে পারেন লিস্টন কোলাসোকে নিয়ে তুমি এত কথা বলতেছিলেন। ভাই লিস্টন কোলাসো যে টাইপের প্লেয়ার, ও হচ্ছে বলা যায় আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ বা সাফের মধ্যে এই ডোকু বলে যায়, ওকে জেরেমি ডোকু। ইয়েস, হি ইজ জেরেমি ডোকু অফ আওয়ার সাবকন্টিনেন্ট বলা যায়। কারণ তার যে স্পিড, তার যে স্কিল, তার যে ড্রিবলিং, আমি তার খেলা দেখছি। ইয়েস, আমি ISL দেখি, ওটার জন্য আমি বলতে পারতেছি আসলে সে কেমন খেলে। এখন আপনারা অবশ্যই অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন। কালকে হয়তো
আমার মতে আমি যে বললাম রহমত হয়তো খুব খারাপ আছে, অনেকে হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু হ্যাঁ ভাই রহমত কিন্তু কালকে ভাই যে রহমতকে আমরা আগে রহমত মিয়াকে আমরা আগে দেখছি সেই রহমত মিয়াকে কালকে ম্যাচে আমি দেখিনি, ওটার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। আর শাকিল আর টুবুর কথা তো একদম একদম বেশি বলবো, কারণ ভারতীয় ফরওয়ার্ডদের একমত তিনি জায়গা দেননি, প্রতিটি ট্যাকল প্রতিটি ইন্টারসেপশন ছিল নিখুঁত। ইয়েস হ্যাঁ কয়টা তো ফাম্বেল হবে, বাংলাদেশের প্লেয়ার মানে তো ভাই ফাম্বেল হবে। আমরা ভাই কোথায় ওরা 127 নম্বরের টিম আর আমরা ভাই 184 আর 185 নম্বরের টিম, এটা তো ভাই ইয়ে করতে হবে। আর ওদের আইএসএল এ আমরা যতই নিন্দা করি না কেন ওদের আইএসএল এ কিন্তু ভাই প্লেয়ার আছে ভাই, ওদের আইএসএল এ মোটামুটি আমাদের এশিয়াতে খেলা ভালো ভালো প্লেয়ার আছে, ইরানের থেকে আসছে, ইরাক থেকে আসে ওদের দেশে, ওদের আইএসএল এ খেলা প্লেয়ার। ওদের হচ্ছে অস্ট্রেলিয়ার কামিংস আছে, ইয়ার মধ্যে মোহনবাগানের মধ্যে অস্ট্রেলিয়ার কামিংস আছে, এবং ওরা অনেক ভালো ভালো ও দেশের প্লেয়াররা ওদের এবং ন্যাশনাল টিমের প্লেয়ারও ওদের দেশে খেলে, ওটার জন্য ভাই বলতেই হবে এটা। আর ওদের ফুটবল যতই ওদেরও ফুটবলের দুর্নীতি আছে, আমাদের ফুটবলেও দুর্নীতি আছে, এটা আমি মানলাম, কিন্তু ফুটবলের দুর্নীতি থাকলে ওদের লিগের ক্ষেত্রে গেলে ওরা এই ক্ষেত্রে আবার ওরা স্ট্রিক্ট, ওদের প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স করে দেশে, ওরা দেশের জন্য ভাই পারফরমেন্স করে। হ্যাঁ আমাদের প্লেয়ারও দেশের জন্য পারফরমেন্স করে, কিন্তু কালকে হচ্ছে আমাদের প্লেয়ারদের হচ্ছে ভাই ডিসিশনহীনতা অর্থাৎ সিদ্ধান্তহীনতার অভাব, তারা চট করে ডিসিশন নিতে পারে না, এটা হচ্ছে আমাদের প্লেয়ারদের সমস্যা। নাহলে কালকে জনি যে দুইটা সুযোগ পাইছিল সে যদি একটু ডিসিশন নিত বা সে যদি একটু কাটব্যাক করতো ভাই সে ভাই দুইটা গোল হতো ভাই। আর তবে দুর্ভাগ্যজনক ভাই তবু বর্মন হচ্ছে ফার্স্ট হাফে ছিটকে পড়েন। আর রহমত মিয়ার তো কথা বললামই, রাকিব কি করলো, রাকিব হচ্ছে সন্দেশ জিগানকে পুরো ম্যাচ ওয়ান কাইন্ড অফ একটু ছোটখাটো ভাবে ধ্বংস করে দিল। ইয়েস সন্দেশ জিগান কিন্তু পুরো ম্যাচে রাকিবকে থামাতে পারেনি, বারবার কাটিয়ে যাচ্ছে, জিঙ্গানের ডিফেন্স ধ্বংস করে দিয়েছে। কালকে সন্দেশ জিঙ্গানের জন্য হচ্ছে ওয়ান অফ দি নাইট মেয়ার ম্যাচ গেছে কালকে সন্দেশ জিঙ্গানের জন্য, কারণ কালকে সন্দেশ জিঙ্গান হচ্ছে রাকিবকে আটকেতেই পারেনি। এটাই আমাদের ভালো লাগতেছে যে না আমাদের রাকিব হচ্ছে বলা যায় আমাদের জন্য সুপারস্টার বলা যায় এখন রাকিব। হ্যাঁ রাকিবের খেলার মধ্যে অবশ্যই সে তো উইং ব্যাক, সে তো আর ভাই সেন্টার ফরওয়ার্ড না। রাকিবকে যে আমরা সেন্টার ফরওয়ার্ড ফলস নাম্বার 9 হিসেবে যে ইউজ করতেছি, এটা রাকিব যে এই পজিশনে মোটামুটি একটা ভালো খেলতেছে, এটা রাকিবকে ধন্যবাদ। হ্যাঁ রাকিবের উন্নতি করতে হবে, যেমন হচ্ছে তার শর্ট সিলেকশন, দেন হচ্ছে তার ডিসিশন এর ক্ষেত্রে হচ্ছে তার উন্নতি করতে হবে, কিন্তু কালকের ম্যাচে রাকিব ওয়াজ গুড। আর কালকের ম্যাচে রাকিব যদি একটু টাইম নিয়ে যদি করতে না, কালকে বাংলাদেশ রাকিব থেকেও গোল পেত, কিন্তু রাকিবের হচ্ছে ডিসিশনের আমাদের প্লেয়ারদের ডিসিশনের নেওয়ার ওই ব্যাপারটার জন্যই হচ্ছে বাংলাদেশ কালকে একটু ম্যাচটাতে ফাম্বল করছে, এই জায়গাটাতে ফাম্বল করছে, নাহলে আমাদের রাকিবের পারফরমেন্স ওয়াজ গুড। আর কি বলবো, বিশাল কায়দার ইন্ডিয়ান গোলকিপার বিশাল কায়দার কথা কি ভাই বলবো, কালকে পুরো ম্যাচে বিশাল কায়দ পুরো ভয় পেয়ে গিয়েছিল, বলতে বল ধরতেও সমস্যা, ভুল পাস, নার্ভাস রিয়েকশন, বাংলাদেশের চাপ সে সামলাতেই পারছিল না। কেন পারছিল না? কারণ সে ফার্স্ট হাফের ফার্স্ট মিনিটে সে যখন ভুল করে বসে তখন অবশ্যই সেটা যে কারো ক্ষেত্রে আমার নিজেরও না এরকম নার্ভাস ইস্যু আছে, অর্থাৎ প্রথমেই যদি আমি ভুল করে বসি তখন আমার নিজের মধ্যে একটা জাগেছে কি আমি কি আজকে ভালো করবো আদৌ, এরকম জাগছে কালকে বিশাল কাইটের মধ্যে। এবং বিশাল গাইড পুরো ম্যাচটা জুড়ে হচ্ছে খুবই খারাপ পারফরমেন্স করছে, কিন্তু লাস্টে গিয়ে কি যেন বলে ফাহিম অর্থাৎ ফয়সাল আহমেদ ফাহিমের শটটা, সে ব্যাঙার শটটা হচ্ছে সে আটকে ফেলছে। এটাই হচ্ছে আমাদের জন্য বলা যায়, কারণ কালকে ফয়সাল আহমেদ ফাহিম 7-8 মিনিট এর পর্যায়ে 7-8 মিনিট নামলেও কালকে সে মোটামুটি একটা সে একটা ভালো পারফরমেন্স করছে কালকে ম্যাচে। যেমন হচ্ছে সে লাস্ট অর্থাৎ বাংলাদেশ যে শটটা করছিল, সে যে শটটা করছে সেটা হচ্ছে একটা পুরো ফাইদে বালবারদের মতো শট, অর্থাৎ রাইট কর্নারের একেবারে ডাউন কর্নারের দিকে হচ্ছে বলটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু বিশাল কায়দার সেভ হচ্ছে বাংলাদেশ গোলটা পায়নি। কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম কালকে নেমে মোটামুটি একটা ভালো খেলা খেলছে কালকে। আর কিন্তু সবচেয়ে কালকে ম্যাচে বড় সমস্যা ছিল আমাদের কোচ হাবিব ক্যাবরেরা এবং তার অদ্ভুত ম্যানেজমেন্ট।
আর আমাদের ম্যানেজার হাসান আল মামুন সাহেব, ম্যানেজার না সরি, এই আমাদের তো ম্যানেজার হচ্ছে আমির খান সাহেবের কোনো দোষ ছিল না কালকে, কিন্তু কালকে হাসান আল মামুন আর জাবের ক্যাবরেরার সিদ্ধান্ত আমার কাছে ভাই খুবই অদ্ভুত ঠেকছে। যেমন হচ্ছে আলামিন এই বিপিএলে 7 গোল করছে, ফেডারেশন কাপে 2 গোল এবং 3 ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে আমাদের লোকালদের মধ্যে সর্বোচ্চ স্কোর আসে, কিন্তু জাবের ক্যাবরেরা তাকে একটা মিনিটও মাঠে নামানি। তাকে যদি মাঠে নামানো হতো, আমি চাইছিলাম যে সেকেন্ড হাফের শুরুতে আমি আমাদের ওই ডিসকাশন গ্রুপে, যেটা আমাদের ফুটবল ডিসকাশন গ্রুপ আছে, আমার সাথে অনেক ইমার্জিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা এখন আমরা ওই গ্রুপে আছি, তো ওই গ্রুপের মধ্যে আমি বলেছিলাম ভাইয়া ওনারা যেটা আমাদের বয়স ওনাদের ভাইয়া আসলে আলামিনকে সেকেন্ড হাফে নামানো দরকার, কারণ আলামিন যেহেতু আমাদের এইবারে বিপিএলে লোকালদের মধ্যে সর্বোচ্চ গোল স্কোরার, সেহেতু তাকে অবশ্যই নামানো উচিত। কিন্তু জাবের ক্যাবরেরা ম্যানেজমেন্ট বসুন্ধরা কিংসের সাথে যোগসাজশ আছে, এখন তো আরও ক্লিয়ার হচ্ছে আসলে যে আমাদের ফুটবলের মধ্যে যে সিন্ডিকেট আছে, আস্তে আস্তে এগুলো সব কিছু ক্লিয়ার হচ্ছে। ইনডেপথ এটা নিয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে, এই ভিডিওতে কথা এটা যেহেতু একটা প্রিভিউ। তো জামাল ভুঁইয়াকে আবার বেঞ্চ করে বসিয়ে রাখলো। কালকে যদি স্টার্টিং 11টা যদি এরকম হতো হচ্ছে শাকিলা আর টুবু, যেহেতু রাইট ব্যাকে স্টার্ট করছে ঠিক আছে ওইটা, দেন হচ্ছে তারিক কাজী ডুও সিবি হিসেবে তারিক কাজী তবু বর্মন, লেফট ব্যাকে ছিল হচ্ছে কে যেন লেফট ব্যাকে ছিল, আমি সরি লেফট ব্যাকের প্লেয়ারের নাম ভুলে গেছি, সরি, লেফট ব্যাকে যিনি ছিলেন। দেন হচ্ছে যে 4-2-3-1 ফর্মেশনে যদি কালকে খেলানো হতো তাহলে একটা সুন্দর একটা আমাদের কিন্তু ওই সেট আপে কিন্তু প্লেয়ারও আছে ভালো, কিন্তু আমাদের কোচ আর আমাদের সিন্ডিকেটের জন্য, টিমের ভিতরে সিন্ডিকেটের জন্য কালকে ওইটা হয়ে ওঠেনি। হ্যাঁ মানলাম অবশ্যই বসুন্ধরার প্লেয়ারদেরকে লাগবে, কারণ বসুন্ধরার প্লেয়াররা হচ্ছে আর ইন গুড ফ্রম ইন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাট নট দি বেঞ্চ ওয়ার্মার্স। আমি বেঞ্চ ওয়ার্মারদের কথা বলতেছি না, যারা বেঞ্চ ওয়ার্ম করে তাদেরকে আমি কোনোদিন ন্যাশনাল টিমে তাদেরকে আমি চাই না, কিন্তু ম্যানেজমেন্ট যেটা আনছে এখন তো বলার কিছু নেই, সেটা আনছে। এবং আমাদের ডিএমএফ ডো হইতে পারতো হচ্ছে, আমি চাইছিলাম হচ্ছে জামাল এবং হচ্ছে হামজা চৌধুরী, দেন হচ্ছে আমাদের রাইটে রাকিব, লেফটে ফাহিম, না হয় হচ্ছে ইব্রাহিম একজন, আর অ্যাটাকিং মিডে অর্থাৎ হচ্ছে স্ট্রাইকারের পিছনে অর্থাৎ যে প্লে মেকিং পজিশন বা ফলস নাম্বার 9 বলতে পারেন বা সেকেন্ড স্ট্রাইকার বলতে পারেন, ওই পজিশনে হচ্ছে মোরসালিন, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমি যে নাম্বার 9 হিসেবে আমি চাইছিলাম আলামিনকে। তাহলে স্কোয়াডটা হচ্ছে সে হতো, তাহলে আমাদের আলামিনও গোল স্কোর করতে পারতো, কিন্তু কালকে জাবের ক্যাবরেরা উদ্ভট ডিসিশনের জন্য কালকে আসলে বাংলাদেশ কার্যত ম্যাচটা ওই জায়গাতে হেরে গিয়েছে জাবের ক্যাবরেরার ভুল সিদ্ধান্তের জন্য। আর এটা তো বড় কথা না, বিপিএল এ ভালো পারফর্ম না করা বসুন্ধরা প্লেয়ারদেরকে ব্যবহার করলো, কিন্তু অন্যান্য দলের বা অন্যান্য প্লেয়ার একজনকেও তারা সে ইউজ করলো না কেন, এটা আসলে জানা নেই। এবং আলামিনকে কেন ইউজ করেনি সেটা আসলে অ্যান্সার দিতে হবে খোদ বাফুফেকে। অলরেডি এটা নিয়ে আমরা ফুটবল মহলে আছে এখন আলোচনা চলতেছে, আমি নিজেও এটার সাথে আগ্রহী। আসলে আলামিনকে কেন ইউজ করা হয় এটা কিন্তু অ্যান্সার দিতে হবে বাফুফেকে নিজে। এখন একটাই কথা বলছে, এই ম্যাচটা আসলে বাংলাদেশের যেতে উচিত ছিল। ভারতের মাঠে গিয়ে এভাবে চাপ দিয়ে খেলেও যদি ড্র হয় তাহলে সমস্যাটা কোথায়, ব্যাট ফিনিশিং নাকি কোচের ভয়ঙ্কর সিদ্ধান্ত? আপনাদের মতামত কি তা কমেন্টে জানান এবং অর্ণব ফুডি ফোকাসকে সাবস্ক্রাইব করুন। আর আপনার মতামত জানাতে ভুলবেন না, আসলে কন্টেন্টগুলো কেমন হচ্ছে, এটা আসলে আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই চ্যানেলটা, কারণ আপনারা আমাকে সাপোর্ট বা আপনারা আমাকে ইনফ্লুয়েন্স করেছেন ভাই। কারণ লাস্ট 10 দিন আগে আমার মাত্র ছিল ভাই 41 জন সাবস্ক্রাইবার, 41 থেকে এখন আজকে সকালে আমি উঠে দেখি 72 জন সাবস্ক্রাইবার। এটা আমার জন্য ভাই গর্বের যে মানুষ আমার কন্টেন্ট লাইক করতেছে। আর লাস্ট যেটা ট্যাকটিক্স নিয়ে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেল থেকে, বাংলাদেশের ভারত এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে একটা ট্যাকটিক্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওতে আমি মনে হচ্ছে এই ভিডিওটা হয়তো আমার ফ্লপ যাবে। মাত্র 2 দিনে প্রথম দিনে একদিন আপলোড করে একদিন পরে মাত্র ভিউ ছিল মাত্র 23 জন। পরের দিন থেকে হঠাৎ করে আমার ভিউ বাড়তে ওইটা এখন আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া হচ্ছে ভিডিও 500+, আমার 550+ বলা যায়, 550+ ভিউ হয়েছে আমার এই ভিডিওতে। আপনাদের জন্যই আসলে এগুলো সম্ভব হচ্ছে এবং আপনাদের ধন্যবাদ। আনটিল দেন সবাইকে
বিদায় জানাই। বাংলায় বললাম যেহেতু বাংলায় এখন যেহেতু বাংলা নিয়ে বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছে ওটা জন্য বাংলায় তাই বললাম। আনটিল দেন বাই।